নমস্কার বন্ধুরা। আজকে আমি একটা গল্প শোনাবো। গল্প নয়, এটা আমার নিজের জীবনেরই কাহিনী। আমি বরাবর রামকৃষ্ণ মিশনের ছাত্র। ক্লাস 1 থেকে আমি রহরা রামকৃষ্ণ মিশনে পড়তাম এবং আমি বরাবর ভালো স্টুডেন্টই ছিলাম, পড়াশুনো ভালোই করতাম। যদিও ছোটোবেলা আমাদের তখন তো অন্যরকম ছিল, খেলাধুলোটাই বেশি হতো, কিন্তু পড়াশুনোটা আমরা তার মধ্যে করে নিতাম। তো এভাবে ভালোই চলছিল এবং যখন মাধ্যমিক পরীক্ষা হয় তখন লাস্ট 3 মাস আমি খুব মন দিয়ে পড়েছিলাম। তাতে কি হলো যে মাধ্যমিকে আমার একটা অত্যাশ্চর্য ভালো রেজাল্ট হয়ে গেল এবং আমাদের ক্লাসে অনেক ভালো ছেলে ছিল। আমি বেশ কয়েকজনকে ডিঙিয়ে তাদেরও ওপরে চলে গেলাম। এরপরে হলো কোন কলেজে ভর্তি হব। আমি প্রথম গেলাম রহরা রামকৃষ্ণ মিশনেরই বিবেকানন্দ সেন্টিনারি কলেজ ছিল। মহারাজ বললেন যে তুমি অনেকটা ভালো, আমাদের এই কলেজের তুমি উপযুক্ত নও, তুমি অনেকটা ভালো। তারপর গেলাম বেলুর মঠ, বেলুরের রামকৃষ্ণ মিশনে, সেখানেও একই কথা বলল। সেন্ট জেভিয়ার্স গেলাম, সেখানেও একই কথা। অবশেষে আমি নরেন্দ্রপুরে ভর্তি হলাম এবং নরেন্দ্রপুরে আমাদের 114 জন আমরা স্টুডেন্ট ছিলাম। প্রথম 120-30 জনের মধ্যে প্রায় সবাই ওখানেই ভর্তি হয়েছিল। তো ওখানে গিয়ে যে কোনো কারণেই হোক, একটা বাড়ির প্রতি একটা হোম সিকনেস ছিল। সেই মুহূর্তে হয়তো জায়গাটা খুব একটা স্যুট করেনি। পালিয়ে যেতাম, সিনেমা দেখতে চলে যেতাম, পড়াশোনা করতাম না করে আমার এইচএসের রেজাল্টটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেল। খারাপ মানে এতটাই খারাপ হলো যে আকাশ থেকে আমি মাটিতে পড়ে গেলাম। সে আকাশ থেকে মাটিতে পড়ে যাওয়া এবং মাটি থেকে আবার উঠে দাঁড়ানো, আবার আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা, এটা সেই গল্পটাই। তারপর কি হলো, আমি যে কলেজগুলোতে গেছিলাম যখন আমি মাধ্যমিকের পরে, সেই যে কলেজগুলোতে গেছিলাম, যারা বলেছিল যে তুমি খুব ভালো, আমাদের এই কলেজের জন্য তুমি উপযুক্ত নও, আরও ভালো জায়গায় যাও, সেই কলেজগুলোতে আবার গেলাম। প্রথমেই গেলাম ভিসি কলেজে। মহারাজ বলল, না, এখানে আমাদের হবে না, অনার্স তো হবেই না, পাস কোর্সেও হবে না, তুমি যথেষ্ট ভালো নও আমাদের এই কলেজের জন্য। আবার বেলুড়ে গেলাম। বেলুড়ের মহারাজা বললো, তুমি এসছিলে না মাধ্যমিকের পরে? বললো হ্যাঁ। বললো তুমি যথেষ্ট ভালো নও, এখন আর আমরা নেব না। তো সত্যি কথা বলতে সে সময় কলকাতার অনেক কলেজে আমি গেছি এবং কোথাও কোনো কিছু চান্স পাইনি। শেষ পর্যন্ত ভৈরব গাঙ্গুলি কলেজ বলে একটি কলেজ আছে এবং সেখানে আমাদের পাড়াতেও দেখেছি যারা খুব একটা পড়াশোনা করে না, তারা ওই কলেজগুলোতে গিয়ে পড়তো। আমি গেলাম সেই কলেজটায়। সেই কলেজে যখন লাইনে দাঁড়ালাম তখন আমাদের এই পাড়ার একটি মেয়ে আমাকে দেখলো। সে তো বুঝতেই পারছে না, আমি তো পড়াশোনায় খুব ভালো ছিলাম, যে পার্থ এখানে কি করছে। যাই হোক, সেখানে যে প্রিন্সিপাল ছিলেন তিনি আমাকে ডাকলেন, ডেকে আমাকে বললেন যে কি ব্যাপার, এই ঘটনাটা কি করে ঘটলো। আমি ওনাকে খুলেই বললাম যে পড়াশোনাটা করিনি, একদম ভালো লাগেনি, মনটাও ঠিকঠাক ছিল না। উনি বললেন ঠিক আছে, বুঝেছি। উনি তখন আমাকে বললেন যে আমার একটা কোটা আছে এবং সেই কোটায় তুমি কি পড়তে চাও সেটা বলো। আমি বললাম স্যার আমি ফিজিক্স নিয়ে পড়ব। একদিন গেছিলাম কলেজে, ঘরে এলাম। আমার নিজের প্রতি কনফিডেন্সটা ছিল যে আমি কিন্তু তখন জয়েন্ট আইআইটি পাওয়া তো সহজ ছিল না, খুবই কঠিন ছিল। তো আমি দুটোরই প্রিপারেশান নিতে শুরু করলাম। 1 বছর আমি একটা ঘরে নিজেকে বন্দি করে ফেলেছিলাম। আমাদের অ্যাকচুয়ালি কোনো টিউশন ছিল না, মানে আমরা কারো কাছে পড়িনি। দুটো বই ছিল, একটা রেফারেন্স বই আর একটা টেক্সট বই। এই হলো
মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের 3 দুগুণে 6টা বই, এই হলো সম্বল। মা সময়ে সময় খাবার দিয়ে যেত, দরজা বন্ধই থাকতো। বিকেলে 2 ঘন্টা সাইক্লিং করতাম, করে অনেক জায়গায় গেছি। এই সময় অবশ্য আমার এক বন্ধু, সে আমাকে খুব সাপোর্ট দিয়েছিল, রেগুলারই তার সাথে আমি দেখাটা করতাম ওই সাইকেল চালানোর পরে। পরীক্ষা যখন দিলাম, আমার মনে আছে যেদিন আমি পরীক্ষা দিই, প্রচণ্ড টেনশন। ব্যারাকপুরে সিট পড়েছিল এবং যে কোনো কারণেই হোক অঙ্ক পরীক্ষাটা খুব খারাপ হয়ে গেল। আমি 100 আনসার করতে পারলাম না এবং আমি বাড়িতে ফিরে এসে দেখলাম 36 নম্বর আমি ছেড়ে দিয়েছি, যেগুলো আমি কিন্তু অনায়াসে করতে পারতাম। মনটা খারাপ হয়ে গেল। তারপরে ছিল ফিজিক্স পরীক্ষা, ফিজিক্স ভালোই দিলাম। তারপরের দিন ছিল কেমিস্ট্রি। বাবাকে বললাম যে আমি পেয়ে যাব, তবে র্যাঙ্ক কী হবে জানি না। যাই হোক, তারপরে যেদিন রেজাল্ট বেরোলো, আমরা সকালবেলায় শিবপুর বিই কলেজে গেছিলাম। কেন গেছিলাম জানি না, কিন্তু আমি আর আমার বাবা গেছিলাম শিবপুর বিই কলেজে। এবার শিবপুর বিই কলেজে গিয়ে আমি আমার নাম দেখতে পেলাম না। বাবা বললো দাঁড়া ভালো করে দেখি, দেখে বললো এই তো নাম আছে। এবার মজাটা হলো, আমি যখন রেজাল্টটা খারাপ হলো এবং শূন্য হাতে ফিরলাম আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে, তখন প্রচুর কোশ্চেন আনসার হতো, কোথায় পড়ছি, কি করব, না পেলে আমি কি করব। কিন্তু যেদিন আমি জয়েন্টটা পেলাম, সেদিন কেউ জিজ্ঞাসা করলো না। আমি খুব চেষ্টা করেছিলাম, যারা আমাকে জিজ্ঞেস করেছিল, যে কিছুতেই তারা সেদিনকে জিজ্ঞেস করলোই না। 7 দিন 10 দিন পরেও যখন দেখা হলো, কেউ জিজ্ঞেস করলো না। যাই হোক, সেখান থেকে আমি যাদবপুরেও পেয়েছিলাম আমি চান্স, কিন্তু জলপাইগুড়িতে চলে গেলাম ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে। তারপর ইঞ্জিনিয়ারিং পড়লাম, চাকরি বাকরি করলাম। কিন্তু এই যে একটা বছর আমার এই যে এতটা ডাউনফল হলো, এইটা কিন্তু সামহাও অন্যের থেকে কিন্তু আমাকে আলাদা করলো কিসে? কনফিডেন্স লেভেলে এবং নিজের প্রতি যে বিশ্বাস, সেই জায়গাটায়। এই যে একবার পড়ে গিয়ে ঘুরে দাঁড়ানো, অনেস্টলি ঘুরে দাঁড়ানো, এটা মানুষকে একটা মারাত্মক কনফিডেন্স দেয়। এবং তারপর জীবনে আমি অনেক কাজ করেছি, শুধু চাকরি নয়, তার সাথে আমার পছন্দের প্রচুর কাজ করেছি, এখনও করছি। আমি সবসময় আমার কমফোর্ট জোন থেকে বেরোতে পেরেছি, ওই বিশ্বাসে যে হ্যাঁ আমি পারবো, আমি যাই করি কিন্তু করতে পারবো, এই যে বিশ্বাসের জায়গাটা। সুতরাং মাটিতে যদি পড়ে যান একবার বিশাল উপর থেকে, দুঃখ পাওয়ার কিছু নেই। ভগবান আপনাকে একটা চান্স দিয়েছে এইবারে লড়াই করার। এই লড়াইটা যদি আপনি জিততে পারেন, সারা জীবন ওইটা আপনার একটা এমন সঞ্চয় হয়ে থাকবে যে কোনো দিন চিন্তা করতে হবে না। যা কাজ করবেন সব কিছুতে আপনি সফলতা পাবেন। সুতরাং আমাদের এই যে ফেইলিওর, ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট করুন এবং তারপরে ওই চ্যালেঞ্জটা নিয়ে লড়াইটা করুন। সেটা যদি একবার পেরে যান, ব্যাস, আপনাকে আর কেউ রুখতে পারবে না। তাহলে আর চলি। এটা আমার জীবনের সত্যিকারের ঘটনা। এরকম সবারই নিশ্চয়ই কোনো না কোনোভাবে হয়েছে। বললাম, যদি কেউ ইন্সপায়ার্ড হয়, কারোর যদি ভালো লাগে, হতেই পারে, জীবনে আসবেই এই জিনিসটা, সবারই কোনো না কোনোভাবে আসবে। লড়াইটা চালিয়ে রেখে যেতে হবে এবং নিজেকে বলতে হবে আমি পারবো, আমি ঠিক পারবো। ঠিক আছে, চলি তাহলে, নমস্কার।